এক্ষুনি মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে। অভিষেক ব্যানার্জি নাকি দাঁড়াবে, অভিষেক ব্যানার্জি জানো না কারণ ভাইপো না ভাইজিকে ধরে পিটিয়েছিল। আগে ভাইপো ভাইজির থেকে উনি নিজেকে রক্ষা করুন, তারপর যদি 100% করতে হয় 50% সম্ভব, বাট নট 100%। 100% করতে গেলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাই। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে রেখে এখানে ভোট করলে আমি, আর মমতা ব্যানার্জি ওখানে দাঁড়িয়েছেন ভবানীপুরে, উনি জানেন উনি হারবেন, হেরে ওনাকে আবার বাই ইলেকশনে দাঁড়াতে হবে আপনার বালিগঞ্জে গিয়ে। আমি কথা বলছি লয়ারদের সঙ্গে, এই ভোট পেছাতে হবে এবং আমরা সুপ্রিম কোর্টের একটা পার্ট হবো। আমি আমার দলের সঙ্গেও কথা বলছি। সংবিধানে নাকি গ্যাপ রয়ে গেছে যে একজন নেতা ডাকাতি করে যদি আরেকজনের থেকে ডকুমেন্ট নিয়ে নেয় সেখানে কিছু করা যায় নাকি, সে তার নাকি সংবিধানে তার নাকি প্রভিশন নেই। বুঝুন তারা কোন দেশে আছি। স্যার, প্রথমে আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত জানাই। নমস্কার। প্রথমেই যেটা বলবো যে গতকাল আইপ্যাকের মামলা শুনানি ছিল এবং সেখানে রাজ্যের আইনজীবী বলছেন ইডির মামলা করার কোনো অধিকার নেই এবং ইডি এভাবে মামলা করতে পারেন না বলে তিনি নানা রকম যুক্তিও দেন। দেখুন, আমি যেটা বুঝলাম এই সুপ্রিম কোর্টে, দেখুন আগে তো সুপ্রিম কোর্টের এইসব শুনানি আমরা দেখার সুযোগ পেতাম না। এখন দেখে আমি যেটা বুঝলাম যে একটা পকেট মার যদি পকেট কাটে বা একটা লোক যদি শীত কাটে, তাহলে তার আমাদের দেশে তার নিয়ম হলে তাকে রাস্তায় ধরে পিটিয়ে মেরে দেওয়া, ঠিক আছে। দ্বিতীয়ত, গভর্নমেন্ট অফিসার ধরুন যারা ক্লাস 1 অফিসার তারা যদি চুরি করে, যেমন ধরুন আমাদের দেশে লোকজন WBCS পরীক্ষা দেয়, সবচেয়ে বেশি চুরির পয়সা সিটিওতে আছে বলে। আইএএস এ সেই রকম বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যেখানে চুরি করা যায়। তো আইএএস আইপিএস WBCS বা ইঞ্জিনিয়ার ডাক্তাররা যদি চুরি করে, তাহলে তার পুরস্কার হলো তার ছেলেমেয়েরা এখানে পড়াশোনা না করে আমেরিকায় গিয়ে পড়াশোনা করবে। তো তাদের ছেলেমেয়েরা আমেরিকায় যাবে, তাদের অপদার্থ ছেলেমেয়েরা ওখানে গিয়ে লিভার অ্যালার্টস নিয়ে পড়াশোনা করবে, যেখানে পরীক্ষা না দিয়ে পাশ করা যায়। বাবা 1 কোটি কালো টাকা ওখানে পাঠিয়ে দিলেন, তো ওখানে গিয়ে পাশ করবেন। যদি নেতা নেত্রীরা চুরি করে তখন যেটা হয়, আমি যেটা মানে দেখলাম এবার, সেটা হলো নেতা নেত্রীরা যদি চুরি করেন, ডাকাতি করেন, গুন্ডামি করেন বা ছিনতাই করেন, তখন যেহেতু তাদের টাকা পয়সা আরো বেশি, তারা সুপ্রিম কোর্টে চলে যান। সুপ্রিম কোর্টে তখন সংবিধানের ক্লাস শুরু হয়। মানে আপনি ধরুন আইএএস বা WBCS এর আপনি প্রিলিমিনারি পরীক্ষা দেবেন বা মেইনস এর পরীক্ষা দেবেন, আপনার যদি মনে হয় যে কনস্টিটিউশন নিয়ে আপনার ক্লাস করা দরকার, তাহলে আপনি ওই যখন চোরেরা চুরি করে, চোর 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 নেতারা বা ডাকাত নেতারা, সেই চুরির পয়সায় সেই চুরির যে কেসগুলো ওখানে হয়, তারপর দেখবেন যে শুনানিগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে ওই ক্লাসগুলো। আমি অবাক হয়ে গেলাম গতকাল, এটা কি হচ্ছে। একটা ক্লিয়ার কাট কেস, একজন ইডি অফিসারের থেকে ছিনতাই করে তার পেপারগুলো নিয়ে নেওয়া হয়েছে, সেখানে কনস্টিটিউশনের ক্লাস হচ্ছে এবং সেই ক্লাসটা শুনছেন বিচারপতিরা। অদ্ভুত ব্যাপার। এবং বলছে সংবিধানে নাকি এমন কোনো নিয়ম নেই, মানে এটা নাকি সংবিধানে একটা গ্যাপ রয়ে গেছে। সংবিধানে নাকি গ্যাপ রয়ে গেছে যে একজন নেতা ডাকাতি করে যদি আরেকজনের থেকে ডকুমেন্ট নিয়ে নেয় সেখানে কিছু করা যায় নাকি, সে তার নাকি সংবিধানে তার নাকি প্রভিশন নেই। বুঝুন তারা কোন দেশে আছি। তো আমি বলছি কালকে একটা সংবিধানের ক্লাস দেখলাম, এটা অ্যাবসলিউটলি রিডিকুলাস গতকাল যেটা হলো আর কি। তারা বলতে চাইছে যে ইডিকে মামলা করার যদি অনুমতি দেওয়া হয় তাহলে অন্য তদন্তকারী সংস্থাগুলোকেও দিতে হবে, যা সাংবিধানিক কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মনে হয় না। আরে বাবা, ইডি কাজ করছে। আপনি ধরুন এর আগের দিন গিয়ে ইডির ওখানে গিয়ে ধরুন ইডি কাজ করছে, একজন গিয়ে ওখানে গুলি করে, একজন মন্ত্রী গিয়ে, রাজ্যের মন্ত্রী গিয়ে গুলি করে তাকে মেরে ফেললো। তা সেটা আপনি ইয়ে করবেন না, সেটাকে আপনি সংবিধানের দোহাই দেবেন? বা তার মাথায় গিয়ে একটা বাড়ি মারলো, বা তার পকেট থেকে টাকা তুলে নিল, আপনি তখন বলবেন যে সংবিধানে মানে এর কোনো প্রভিশন নেই? এটা কি হচ্ছে? মানে এটা কি মানে জোকস? ইজ ইট এ জোকস? মানে ধরুন একজন নেতা মন্ত্রীর বাড়িতে ইডি ইয়ে করতে গেল, একজন বড় কোনো মন্ত্রীর বাড়িতে চাপা দিতে গেল। এটা মন্ত্রীও না, এটা প্রাইভেট একটা সংস্থা। এবার সেখানে গিয়ে মন্ত্রী বা ইডি অফিসারের মাথায় একটা বাড়ি মারলো লাঠি দিয়ে, তখন আপনি তাহলে আগামী দিনে সংবিধানের এই প্রভিশনটাতে গিয়ে বলা হবে যে কোনো রকম ইয়ে নেই, কোনো রকম মানে কেস করা যাবে না, ও মরেছে মরে যাকো। এটাই তো প্রমাণ করছে। মানে আমি বুঝতে পারছি না, আমরা তো সাধারণ মানুষ, এত বড় এই মোটা সংবিধান, সেখানে কি লেখা আছে যে নেতারা চুরি করতে পারে?
যদি এটা না হয় তাহলে প্রমাণ হবে যে নেতারা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, যে কোনো গভর্নমেন্ট অফিসারকে মারতে পারে, পেটাতে পারে, তাদের থেকে ছিনতাই করে নিতে পারে, কোনো তাদের এগেনস্টে কেস হতে পারে না। আমি এটুকুই বুঝি সাধারণ মানুষ হিসাবে। দেখা গেছে রাজ্যের তরফ থেকে আরো সময় চাওয়া হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে অলরেডি 4 সপ্তাহ সময় দেওয়া হয়ে গেছে। তাহলে রাজ্য কি কোনোভাবে ভয় পাচ্ছে, তাই তারা বারবার ডিলে করার চেষ্টা করছে? আরে কিসের সময়? সুপ্রিম কোর্টের তো বলা উচিত যে এক্ষুনি মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে। আজকে আমি যদি এই কাজটা করতাম তাহলে আমার তো ক্ষমতা ছিল না সুপ্রিম কোর্টে যাওয়ার, আমি লোয়ার কোর্টে যেতাম, আমাকে ধরে জেলে ঢুকিয়ে দিত। এই কাজটা যদি আমি করতাম, ধরুন আমার বাড়িতে যদি আমার বাড়িতে ইডি ঢুকে কিছু পাবে না, এই কয়টা বইপত্র ছাড়া কিছু পাবে না, তো ঠিক আছে ইডি আসুক আমার বাড়িতে, কিংবা ধরুন আমি বলছি মমতা ব্যানার্জি স্টেট ইকোনমিক অফেন্স উইক আসুক আমার বাড়িতে। এবার আমি যদি তাকে ধরে ধরে পেটাই, আমার তো ক্ষমতা নেই 35 লক্ষ টাকা দিয়ে অভিষেক মনু সিংভি বা কপিল সিব্বালকে রাখার। আমি লোয়ার কোর্টে যাব। এবার যে মুহূর্তে আমি লোয়ার কোর্টে যাবো, আমার তো জেলে দিয়ে দেবে। তার মানে কি, লোয়ার কোর্টে গেলে জেলে দিয়ে দেবে, মাঝামাঝি কোর্টে গেলে কিছুদিন ধরে কেস চলবে, সেই কেসের ফয়সলার কোনো ফয়সলা হয় না, যেমন ওই প্রফেসর মহাপাত্রের। আর আপনি সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, একটার পর একটা রায় পশ্চিমবঙ্গ সরকার মানছে না। এর থেকে প্রমাণিত হয় যে দেখুন, আমি কতগুলো জিনিস বুঝতে পারছি যে সুপ্রিম কোর্টের রায় যদি, মানে আপনার কাছে যদি ভালো উকিল থাকে, যেমন ডিএ 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 রায় মানছে না রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট কিছুই করছে না। তার মানে আপনি যদি প্রপার, আপনার কাছে যদি লয়ার থাকে, আপনি যদি ঠিকঠাক লয়ারকে ধরতে পারেন, তাহলে আপনি যা ইচ্ছা করতে পারেন। এটাই আমি বুঝতে পারছি, এটাই সংবিধানে লেখা আছে, এছাড়া আমি কিছু বুঝতে পারছি না। একের পর এক অন্যায় করে, একের পর এক সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আছে সেটাকে মানে একদম মানে মানে আস্থা করে ফেলে দিয়ে কি করে এই সরকার চলছে এখানে? এটা কিসের সংবিধান চলছে এটা? অ্যাবসলিউটলি রিডিকুলাস। আমি বলছি মানে আমাদের আইনের ব্যাপারে মানুষের, এরপর যদি বলেন যে এখানে এনসিআরটির বইতে সব লিখেছেন, এরপর বলবেন এনসিআরটির বইতে কেন এইসব লিখেছেন। মানুষের মন থেকে তো এটা আপনি, এটা এটা তো মানে আফগানিস্তান নয় যে আপনি তালিবানদের এগেস্টে কিছু বলতে পারবেন না, বা ইরান না যে আয়াতুল্লাহর এগেস্টে কিছু বলতে পারবেন না। আমাদের বিচার ব্যবস্থা সেই জায়গায় চলে যাচ্ছে। গতকাল কি হলো, একটা সংবিধানের ক্লাস হলো, এটা ডাকাতি স্টেপ, একটা ডাকাতি কেস, সেখানে সংবিধানের ক্লাস হলো। হোয়াট ইজ দিস? তা বলছে না আপনাকে সময় আর দেওয়া যাবে না, বলে আবার 7 দিন সময় দিয়ে দেওয়া হলো। এটা কি হচ্ছে? এটা আপনাকে সময় দিয়ে দেওয়া হবে না বলে 7 দিন সময় দিয়ে দেওয়া হলো। এই যদি আমরা এই কাজটা করতাম, সঙ্গে সঙ্গে জেলে ঢুকিয়ে দিত। পশ্চিমবঙ্গের জেলে দেখুন, হাজার হাজার বিজেপি কর্মী জেলে পড়ছে আছে, তারা জামিন পাচ্ছে না। হাজার হাজার বিজেপি কর্মী যারা 2021-এ ইভেন আমাদের ওই ভোট লড়েছিল, তারা জামিন পায়নি আর 26 পর্যন্ত। এটা কিসের চলছে, কিসের বিচার চলছে এটা? এবার বললে আপনাকে কন্টেম্পট অফ কোর্ট করে দেবে। গতকাল তো আমি ওই, আপনি দেখবেন ইউটিউবে সংবিধানের উপর ক্লাস হয়, যারা আইএএস বা ডাব্লিউবিসিএস দেয়, গতকাল সেরকম একটা ক্লাস হলো, নাথিং এলস। কি করে অ্যালাউ করা হলো আমি জানি না। স্যার, আমরা দেখছি ভোট ঘোষণার পর থেকে একটা বিরাট প্রশাসনিক রদবদল হয়েছে। স্বরাষ্ট্র সচিব আহ, ছাড়াও বিভিন্ন উচ্চপদস্থ অফিসারদের বাতিল করা হয়েছে এবং তাদের অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবং দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় 44 জন আইএস এবং আইপিএস কে সরিয়েছে কমিশন। তো এরপরে কিভাবে ভোট হতে পারে? এবার কি সুস্থভাবে না, হতে পারে? দেখুন, এটা ন্যূনতম রিকোয়ারমেন্ট ছিল, ন্যূনতম রিকোয়ারমেন্ট ছিল যে এই লোকগুলোকে সরানো উচিত। কিন্তু আমি বলছি দ্যাট ইজ নট ইভেন সাফিসিয়েন্ট। এখানে যে কজন ডিএম আছে, এসপি আছে, প্রত্যেকটা ওসি আছে, প্রত্যেকে অনুপ্রাণিত, এবং এরা প্রত্যেকে মানে মানে এদের সিলেক্ট করে ওখানে রাখা হয়েছে। যেমন এই কি শান্তনু বসু মল্লিক নাকি কালীঘাট থানায় আছে, 13 বছর আছে, কারণ সে ওখানে প্রত্যেকটা লোক কে কে অন্যায় করে, কে কে চোর ডাকাত, তাদের সঙ্গে ওই ওসিদের লিঙ্ক আছে। পশ্চিমবঙ্গে ভোট করতে গেলে, আমি এর আগেও বলেছি, আজকেও বলেছি, আমি কথা বলছি লয়ারদের সঙ্গে, এই ভোট পেছাতে হবে এবং আমরা সুপ্রিম কোর্টের একটা পার্ট হবো। আমি আমার দলের সঙ্গেও কথা বলছি, লয়ারদের সঙ্গে কথা বলছি, সবাই আসুক দিল্লি থেকে। এই ভোট 23 এবং 29-এ হতে পারে না, মানে যতই ট্রান্সফার হোক, এখানে কমপ্লিট মানে ওসি লেভেল থেকে টপ লেভেল বিডিও সব ট্রান্সফার না করলে এখানে ভোট হওয়া সম্ভব না। একটা বিডিও যদি ওদের পজিশনে থাকে, এখানে সম্ভব না। এটা সম্পূর্ণ এসআইআর পদ্ধতিটা গুলিয়ে দিয়েছে, বহু হিন্দুর নাম কেটে দিয়েছে, একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড নাম কেটে দিয়েছে, যাদের 2002-তে নাম ছিল। এইবার যদি কারো নাম কাটা যায়, আপনি ধরুন আপনার এবার নাম কাটা গেল আজ থেকে 20 বছর পর, বা ধরুন আমার নাম কাটা গেল আজ থেকে 20 বছর পর, ধরুন আমি পৃথিবীতে নেই, আমার মেয়েরা বিপদে পড়ে যাবে, ছেলে মেয়েরা মানে যাদের নাম কেটে যাচ্ছে, যেমন 2002-এ যাদের নাম ছিল না, ধরুন 4-এ এসে গেছে, কিন্তু যেহেতু 2-এ নাম ছিল না, তারা বিপদে পড়ে গেছে 26-এ এসে।
কি যেরকম আজকে এই 2026-এর SIR যদি কারো নাম না থাকে, যেটা বদমাইশি করে এরা কেটে দিয়েছে, কয়েক লক্ষ হিন্দুর নাম কেটে দিয়েছে, এটাকে কিছুতেই অ্যাকসেপ্ট করা যায় না। এবার দেখা গেছে যে বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মাকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে তামিলনাড়ুতে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। হ্যাঁ, মানে যাতে নাকি এখান থেকে একদম হেঁটে যায়, মানে নইলে এখানে ওই খোঁচল লাগাবে, এই করবে, এইসব করবে। এবং শুধু তাই না, ওরা গিয়ে ওখান থেকে ওরা কন্ট্রোল করবে, আমি জানি। হোয়াটসঅ্যাপে একে ওকে কন্ট্রোল করবে, গুন্ডা কন্ট্রোল করবে, এইসব করবে। এবং সেটা করলে ওদের এগেনস্টে যেন একটা শাস্তির ব্যবস্থা করা হয়। এই যে এতজনকে সরিয়ে দেওয়া হচ্ছে, এর তো মূল লক্ষ্য সুষ্ঠু এবং অবাধ মানে হিংসাবিহীন একটা রাজনীতি করা এবং ভোটটা সম্ভব করা। এর ফলে কি আদৌ সেটা সম্ভব হবে? না, হবে না, আমি বলছি তো। এটা নট সাফিসিয়েন্ট। এতগুলো লোককে ট্রান্সফার করেও আমি আবার বলছি এটা সম্ভব না। যদি 100% করতে হয়, 50% সম্ভব, বাট নট 100%। 100% করতে গেলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাই। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে রেখে এখানে ভোট করলে, আমি আপনাকে বলছি, এখানকার যে কাউন্সিলররা আছে, এখানকার যারা পঞ্চায়েত নেতা আছে, আপনি তাদের কন্ট্রোল করতে পারবেন না। এখানকার বিধায়ক খুব সাবস্ট্যান্ডার্ড লোকজন, সব বিধায়ক হয়েছে, এরা সব পাড়ার গুন্ডা ছিল, এদের আপনি কন্ট্রোল করতে পারবেন না। মমতা ব্যানার্জি তো বলছে যে যতই এরা চেঞ্জ করুক না কেন, তারা তো কাজ করবে আমাদের কথাতেই। আমি বলছি তো, সেই জন্য মমতা ব্যানার্জিকে চেঞ্জ করা উচিত। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী পদে রেখে, ওই চেয়ারে নবান্নতে রেখে ভোট করলে, আমি বলছি, ভোট সুষ্ঠু হওয়া অসম্ভব। এই যে এত অফিসারদের চেঞ্জ করা হচ্ছে বা বদলি করা হচ্ছে, তো এই প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলছে শুধু বাঙালি নয়, নন বেঙ্গলি এফিশিয়েন্ট অফিসারদেরও তারা বাদ দিয়েছেন। বাঙালি অবাঙালি থেকে আমরা কাজ করি না। এই তো এই সব অবাঙালি অফিসার ছিল, এই তারা এই সব কি বলে, খুন করে দিয়ে গেছে এই আরজিকরের মেয়েটাকে। এই যে বিনীত গোয়েল আরজিকরের মেয়েটার ওই কেসটা পুরো চাপিয়ে দিল। আমরা অবাঙালি, আবার ইন্দিরা মুখোপাধ্যায় ছিল। এখানে অন্যায় করার ব্যাপারে বাঙালি অবাঙালি সবাই সমান, অনুপ্রেরণায় সবাই সমান। WBCS IAS IPS অফিসাররা, মন্ত্রী যে থাকে সে যে অন্যায় করতে বলে সেই অন্যায় করে। এখানে কারোর সঙ্গে কোনো পার্থক্য নেই। কিছুদিন আগে কলকাতার মাটিতে প্রধানমন্ত্রী এসেছিলেন এবং সেখানে প্রধানমন্ত্রী কিছু বক্তব্য রাখেন। সেই প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলছেন যে প্রধানমন্ত্রী বলেছেন মিটিংয়ে যে চুন চুনকে মারেঙ্গে। আমি ওনাকে বলি, দেশের আপনি কিভাবে রক্ষা করবেন? আপনার মুখে এসব কথা শোভা পায় না। দেখুন, আমি আবার বলছি, যারা নাকি আমাদের চুনচুনকে মারেঙ্গে, এটা একটা এমনি ফ্রেজ একটা। আসল কথা হলো, যারা 2021-এ ভোটের পর আমাদের হত্যা করেছে এবং হত্যা করে গান বেঁধেছে খেলা হবে, যারা আমাদের ঘর ছাড়া করেছে, তাদের প্রত্যেককে আইনের মানে কাঠগড়ায় তাদের দাঁড় করাতে হবে। প্রত্যেককে মানে পুলিশ প্রশাসন আইন ফেস করতে হবে আগামী দিনে। প্রত্যেকের নাম লেখা আছে, সেটাই উনি বলেছেন। চুনচুনকে মানে যারা যারা অত্যাচার করেছো, যারা যারা আমাদের পুলিশে ধরিয়েছো, যারা আমাদের খুন করেছো, যারা আমাদের ঘরে আগুন ধরিয়েছো, যারা আমাদের অটো পুড়িয়েছো, টোটো পুড়িয়েছো, দোকান পুড়িয়েছো, তাদের কাউকে ছাড়া হবে না। প্রত্যেককে মানে বিচার ব্যবস্থার আন্ডারে আনা হবে। এই ঠিক যেরকম IAS IPS দিয়ে শুরু হয়েছে, সেরকম তাদের প্রত্যেককে বিচার ব্যবস্থায় তাদের প্রত্যেকের বিচার হবে। আমরা বিচার করবো না, দেশের আদালত বিচার করবে। এদিকে মমতা ব্যানার্জি তো নিজে নিজের খুনের আশঙ্কা করছেন এবং বলছেন যে আমি যদি ওটা 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 প্রত্যেকবার আপনি মমতা ব্যানার্জির 1991-এর ভোটের আগে উনি এই কথা বলেছেন, 1996 ভোটের আগে উনি এই কথা বলেছেন, 1998 ভোটের আগে বলেছেন আমি খুন হয়ে যাব, 1999 ভোটের আগে উনি বলেছেন আমি খুন হয়ে যাবে, 2011-এর ভোটের আগে উনি বলেছেন আমি খুন হয়ে যাব, 2004, 2006, এমনকি পঞ্চায়েত ইলেকশনের আগে উনি বলেছেন খুন হয়ে যাব। প্রত্যেক ইলেকশনের আগে যখনই ওনার থাকে, এবং 2011-9 পর্যন্ত উনি মোটামুটি সব ভোটে হেরেছেন। তারপর 11 থেকে ওটা কাজে লেগে গেছে। এখন আবার বলা শুরু করেছেন যে আমি খুন হয়ে যাব, খুন হয়ে যাব। ওটা কিছুই না, ওটা লোককে একটু ভয় পাইয়ে দেওয়া, যে দেখো আমি খুন হয়ে, যেমন গতবার ব্যান্ডেজ পরে চলে এলো পায়ে। বলছে তিনি যদি খুন হয়ে যান তাহলে তার দায়িত্ব নেবে হচ্ছে বিজেপির নেতা মন্ত্রীরা এবং প্রধানমন্ত্রী নিজে। উনি, ওনার ভাইপো ওনাকে লাঠি দিয়ে পিটিয়েছিল না, ওনার মুখে এরকম লাল একটা এরকম বর্ডারের মতো রং বেরিয়েছিল। ভাইপো না ভাইজিকে ধরে পিটিয়েছিল। আগে ভাইপো ভাইজির থেকে উনি নিজেকে রক্ষা করুন, তারপর উনি আমাদের কথা বলবেন। আমরা নয় কিছুই করবো না, ঠিক আছে? উনি ওনার ভাইপো ভাইজিরা ওই লাঠি দিয়ে মেরেছিল, মনে আছে? বেরিয়েছিল মুখে এরকম লাল রক্ত, সেই হিন্দি হরর ফিল্মের মতো। তো ভাইপো ভাইজির থেকে ওরাই আসল হরর, ওদের থেকে আপনি বেঁচে থাকুন আগে। আমরা আপনার পাশে আছি। আমরা আপনাকে অত সহজে মানে আমরা চাই আপনার
দীর্ঘায়ু হোক, আপনি অনেক দিন বেঁচে থাকুন, কিন্তু আপনি আপনার ভাইপো ভাইজির থেকে নিজে আগে রক্ষা করুন নিজেকে। কিছুদিন আগে আমরা দেখেছি সভা মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বলছেন যে একটা সম্প্রদায় যদি এক হয় তাহলে 1 মিনিটে কিছু হয়ে যেতে পারে, এবং তারপরেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। এরকমই একটা ঘটনা গতকাল দেখা গেছে যে ক্যানিং এ বিজেপির এক কর্মী বাচ্চু মান্নার বাড়িতে হামলা হয় কাশেমের নেতৃত্বে। না, এটা হিন্দু মুসলমান না, এখানে হচ্ছে কি ক্যানিং, পলতা, ডায়মন্ড হারবার, এখানে মুসলমানরা বিজেপিকে হত্যা করছে না, বিজেপিকে অ্যাটাক করছে পশ্চিমবঙ্গের ব্যানার্জি বামুনের দল, এবং সেটা হলো কালীঘাটের ব্যানার্জি। ওই জায়গাটা হলো অভিষেক ব্যানার্জির জায়গা, অভিষেক ব্যানার্জি ওখানে ইনস্ট্রাকশন দিয়েছে যত হিন্দু আছে তাদের ধরে পেটা, ওটা মুসলমানরা করছে না, মুসলমানরা তো ওই ভাড়াটে খুনির মতো কাজ করছে। আসল পিছনে ক্যানিং, ফলতা, ডায়মন্ড হারবার থেকে শুরু করে আমতলায় যত রকম এই ধরনের কাজ হচ্ছে সবকিছুর পিছনে একটাই লোক আছে, সে হলো অভিষেক ব্যানার্জি, আর কেউ না। এখানে মুসলমানদের দায়ী করলে হবে না, সব মুসলমান ক্রিমিনাল না, এরা যেমন বলে দিচ্ছে সব মুসলমান ক্রিমিনাল এটসেট্রা, মুসলমানদের ছেড়ে দিলে মুসলমানরা হত্যা করবে তা নয়। প্রসঙ্গত আমাদেরও কয়েক লক্ষ স্বয়ংসেবক আছে, আমরা কেউ হাতে চুরি পড়ে নেই, ঠিক আছে? রাস্তায় নামুক না, এই তো শশীবাজার বাড়িতে পিটিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কি অবস্থা, মেরে ছাল খুলে দেওয়া হবে, কিন্তু এখানে পুলিশ প্রশাসন দিয়ে অভিষেক ব্যানার্জি, এখানে মুসলমানরা কিচ্ছু করেনি, এটা যা করছে সব ব্যানার্জি বামুনরা করছে, এখানে মুসলমানদের দায়ী করলে হবে না। ইতিমধ্যে আমরা দেখছি তৃণমূলের যে প্রার্থী তালিকা সেটা প্রকাশ পেয়েছে, এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে যে গতবার যাদের নাম প্রার্থী তালিকায় ছিল, এইবারে তাদের নাম প্রার্থী তালিকায় নেই, অনেকটাই পরিবর্তন হয়েছে। এবং সেই নিয়ে তৃণমূলের বিভিন্ন নেতাদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেউ বলছে যে ভালোই হয়েছে আমাদের প্রার্থী করেননি, তো এবার আমরা দল থেকে অবসর নেব। আবার কেউ বলছে দল আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কি বলবেন? দেখুন, এদের বিধায়করা এদের এক একটা এলাকার রাজা ছিল। মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন দিয়েছিলেন বিভিন্ন পুলিশ থানাকে, যে বিধায়করা যেরকম বলবে সেই শুনে থানার ওসিরা কাজ চালাবে। ফলে যারা যারা বিধায়ক ছিল তারা বিভিন্ন অসামাজিক কাজকর্ম, কেউ নারী ঘটিত, যেমন ওই অসিত মজুমদার বলে যে লোকটা, ওই 80 বছর বয়স না 85 বছর বয়স, তার প্রচুর নারী ঘটিত কেস আপনি দেখতে পাবেন ইউটিউবে। তো এরকম বিভিন্ন রকম ফুর্তি ফার্তা করে বেড়াচ্ছিল। এবার টিকিট যেই পাচ্ছে না, বুঝতে পারছে কালকে ওর বাড়িতে একটা কাকও বসবে না, তো এইবার এরা সব খেপে গেছে। ঠিক আছে, এইবার ঘটনা হচ্ছে যে কি করে মমতা ব্যানার্জি টিকিট সিলেক্ট করতেন কতগুলো বিশিষ্ট বাড়ি থেকে, তার বাইরে উনি টিকিট সিলেকশন, আপনি যতই রাজনীতি করুন, ওই অজিত ভুইয়া মারা গেছিলেন তার জায়গায় মমতা ভুইয়া, কাশীনাথ মিশ্র মারা গেছিলেন তার জায়গায় তার স্ত্রী মিনতি মিশ্র, খন্দকার মারা গেছে তার স্ত্রী আকবর আলী খন্দকার, বিকাশ বসুর স্ত্রী ছিলেন মঞ্জু বসু। এইরকম ছেলে এইবারও সব এর ছেলে ওর ছেলে, এর মেয়ে ওর মেয়ে, সাধন পান্ডের মেয়ে এর ছেলে ওর ছেলে, ওইসব যত যেখানকার সব এই এই কেলেঙ্কারি ওই কেলেঙ্কারি যাদের নাম জড়িয়েছে তাদের ছেলে মেয়েদের চাকরি দিয়েছে। এখানে একটা চেঞ্জ এসছে। আর অভিষেক টিকিট দেয় কি করে, ওর হলো এমন কোম্পানির মতো, যে যত কালেকশন করবে সেল করবে তার তত টিকিট পাওয়ার চান্স বেশি। তো এই করে অভিষেক আবার কিছু লোককে টিকিট দিয়েছে। এবার যারা ধরুন কালেকশন করতে পারছে না, এই না বয়স হয়েছে, নিজেরা ফুর্তি করতে বেশি পয়সা পাঠাতে পারছে না 75-25, তাদের নাম্বার চলে গেছে। যারা 75-25 পাঠিয়েছে তাদের কারো নাম্বার যায়নি, যারা 75 না বানিয়ে ধরুন 74-26 করে ফেলেছে, 1% নিজের পকেটে রেখে দিয়েছে, চাকরি চলে গেছে। এটাই তো নিয়ম ওদের দলের। দেখা যাচ্ছে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তার বিপরীতে তৃণমূল থেকে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারীরই ঘনিষ্ঠ ছিলেন পবিত্র কর। তো এইটা কি তৃণমূলের একটা নতুন চাল বা নতুন স্ট্র্যাটেজি হিসেবে বলা যায়? শুনেছিলাম অভিষেক ব্যানার্জি নাকি দাঁড়াবে, অভিষেক ব্যানার্জি জানো না কারণ, অভিষেক ব্যানার্জি নাকি নন্দীগ্রামে দাঁড়াবে। আর তারপর ভবানীপুরে দাঁড়িয়েছেন উনি, আবার উনি শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দা থেকে নিয়ে এসছেন এখানে। গতবার শোভনদেবকে পরে উনি সরিয়ে দিয়ে উনি ভবানীপুরে প্রার্থী হন। এইবার বালিগঞ্জ হলো 51% মুসলমান, সেই জন্য বালিগঞ্জে উনি নিয়ে এসছেন। এবার বলে শোভনদা আপনি চলুন, আমি বিরোধী নেত্রী হব, নইলে তো আমার হাতে কিছুই থাকবে না। তো বলে উনি যখন বিরোধী নেত্রী হবেন, উনি তখন এই বালিগঞ্জে এসে দাঁড়াবেন। ঠিক আছে, সেই ব্যবস্থা করছেন। আর ওটা তো হেরেই গেছে, নন্দীগ্রাম উনি হেরেই গেছেন, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। নন্দীগ্রামের ক্ষেত্রে পবিত্র করি কেন, যে বিজেপি থেকে তৃণমূলে এসছে, মানে লোকাল লোক তৃণমূল নেই তাই, লোকাল ওখানে কেউ এখন আর কেউ তৃণমূল করে না নন্দীগ্রামে। নন্দীগ্রামে গত 5 বছর যে সার্ভিসটা দিয়েছেন শুভেন্দুবাবু, ওখানে কেউ, এমনকি ওখানকার যা দুধেল আছে দুধেলরাও কেউ রাজি হয়নি ওখানে ভোটে দাঁড়াতে। সেই জন্য এই পবিত্র করকে এনে দাঁড় করিয়েছে, ওটা একটা ওয়াক ওভার বলতে পারেন, ও বুঝে গেছে আর জিততে পারবে না, তৃণমূলের কেউ সাহস পায়নি ওনার বিরুদ্ধে দাঁড়ানোর। আর মমতা ব্যানার্জি ওখানে দাঁড়িয়েছেন ভবানীপুরে, উনি জানেন উনি হারবেন, হেরে ওনাকে আবার বাই ইলেকশনে দাঁড়াতে হবে আপনার বালিগঞ্জে গিয়ে।
স্যার, একদম শেষ প্রশ্ন। গত ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে আপনি চান যে ভবানীপুর থেকে মমতা ব্যানার্জির বিপরীতে শুভেন্দু অধিকারী দাঁড়ান এবং সেখানে শুভেন্দু অধিকারী জিতে আসেন। তো, তারপরে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর তাই দেখা গেছে যে ভবানীপুর থেকে মমতা ব্যানার্জির বিপরীতে রয়েছে শুভেন্দু অধিকারী। এই যে রণক্ষেত্র কেমন হতে চলেছে এই লড়াইটা? একতরফা শুভেন্দুবাবু জিতবেন। শুভেন্দুবাবু একতরফা জিতবেন। ওখানকার যারা ওখানে ধরুন তো ভবানীপুর তো মানে মিনি ইন্ডিয়া। যেমন ধরুন বালিগঞ্জ হলো মিনি পাকিস্তান, বা খিদিরপুর হলো মিনি পাকিস্তান, ভবানীপুর হলো মিনি মিনি ইন্ডিয়া। এইবার এই মিনি ইন্ডিয়াতে উনি এত বছর ধরে সবাই অপমান করেছেন, বাঙালিবাদে সবাইকে অপমান করেছেন। এইবার ওনাকে বাঙালিরা ভোট দেবে না। ওখানকার বাঙালিরা ভোট দেবে না, কারণ বাঙালিরা তো বৃদ্ধাশ্রমে পড়ে আছে, ছেলে মেয়েদের চাকরি নেই, কিছু নেই, ছেলেমেয়েরা সব বাইরে চলে গেছে। আর যারা অবাঙালি যারা আছে তারা তো গত 5 বছর দেখেইছেন একতরফা ভোট হবে, এবং মমতা ব্যানার্জি ওখানে মানে জামানতও খোয়াতে পারেন। আমি আপনাকে বলছি, গতদিন বলেছিলাম 50,000, আজকে বলছি 50,000 প্লাস। তাহলে কি এবারে নির্বাচনটা মমতা ব্যানার্জির পক্ষে আরো বেশি কঠিন হতে চলেছে? শুনুন, প্রথমত হলো তৃণমূল এবার হারবে, দ্যাট ইজ নাম্বার ওয়ান। কিন্তু এবার বিরোধী নেত্রী হিসাবে দাঁড়ানোর জন্য উনি সিলেক্ট করে রেখেছেন এই আপনার বড় বালিগঞ্জ। বালিগঞ্জ হলো মিনি পাকিস্তান। আগে লোকে জানতো বালিগঞ্জে সব বাঙালি ভদ্রলোকে থাকে। বাঙালি বালিগঞ্জে 51% মুসলিম, এবং আগামী দিনে কলকাতায় মোটামুটি এমন জায়গায় যাচ্ছে, কলকাতা কিন্তু মুসলিম হবে। এই যে কলকাতায় তৃণমূল যেতে কেন, তৃণমূল দেখবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোথাও না কোথাও হেরেছে। একমাত্র একটা ডিস্ট্রিক্টে তৃণমূল কোনোদিন হারেনি, সেটা হলো কলকাতা। কেন? কারণ কলকাতায় আজকে হিন্দুরা নেই, কলকাতায় মুসলিম ডমিনেটেড সিটি। এই যে লোকজন বলে না ওই গড়পাড়ে থাকতো ওই জটায়ু, আজকে গড়পাড়ে সব দুধেল গাই, গড়পাড়ে কোনো হিন্দু থাকে না। তো সেরকম এটাও একটা মানে বেল্ট আর কি, এটা মুসলিম বেল্ট। মানে বালিগঞ্জ আজকে হিন্দুদের বাস নয়, এটা মুসলিম বেল্ট। তো উনি সেই জন্য এবার ওখানে গিয়ে দাঁড়াবেন আর কি। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।